আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অবশেষে আজকে 17ই ফেব্রুয়ারি সম্প্রতি যে বিতর্কিত নির্বাচনটি হলো তার প্রেক্ষিতে আজকে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেন। আমি গতকালই বলেছিলাম যে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিছু সংকট দেখা দিয়েছে এবং আজকে সেটা আহ, দেখা গেল। যে কথা ছিল, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য একজন নির্বাচিত সংসদ সদস্য দুইবার শপথ নেবেন, একবার সংসদ সদস্য হিসেবে আরেকবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু শেষ মুহূর্তে বিএনপি জানিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে করবেন না। এর অনেকগুলো কারণ আছে, তারা অনেকগুলো শর্ত দিয়েছে, এই শর্তের পূরণ হয়নি বলেই তারা করবেন না। এবং সোজা কথা যে এটা সংবিধানের বাইরের একটা ঘটনা। এবং আমি গতকালই বলেছিলাম যে এটা আলী রিয়াজ রীতিমতো ধমক দিয়ে বিএনপি সহ অনেক দলকে ধমক দিয়ে চাপিয়ে রেখে এই জুলাই সনদকে জোর করে তৈরি করেছেন। গণভোটের যে হ্যাঁ না, এখানে অনেক রকমের জটিলতা, অনেকটা বলা যায় যে স্বৈরাচারী কায়দায় এই আলী রিয়াজ করেছেন। এবং তিনি কথায় কথায় ভয় দেখিয়েছেন যে তিনি একটা প্রভাবশালী দেশ থেকে এসেছেন, সেই দেশের গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়েছেন। তো আলটিমেটলি বিএনপি মাটি কামড়ে পড়েছিল যে নির্বাচনটা হোক, ক্ষমতা তাদের হাতে আসুক, তারপরে তারা দেখবে। এবং তারা, আমার ধারণা যে তারা যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে, তারা সংবিধান সংশোধন করতে চাইলে এমনিই করতে পারে, এর জন্য সংবিধান সংস্কার পরিষদ এটার দরকার নাই। কিন্তু কথা হলো যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি, সেহেতু জামাত বলেছে তাহলে তারা শপথ গ্রহণ করবে না। এবং জামাতের আর একজন নায়েবে আমির ডক্টর তাহের প্রায় কেঁদে কেঁদে বলেছিলেন আর কি যে তিনি করবেন না। কিন্তু জামাতের অবস্থা দেখে তখন অনেকেই বলেছে যে জামাতের যেসব এমপি হচ্ছে তাদের অনেকের ওয়ার্ড কমিশনার হওয়ার যোগ্যতা নাই, তারা এই পাতানো নির্বাচনে এমপি হয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না মানে। এবং দেখা গেল যে আরেকবার সাদিলে খাইব, তারা সম্ভবত 27 মিনিট একটু দেরি করেছে আর কি। 12টার সময় শপথ গ্রহণ করার কথা ছিল, 12টা 27 বা এরকম তারা শপথ গ্রহণ করেছে। তাদের এই শপথ গ্রহণ করব না এটার আয়ু ছিল এই 26-27 মিনিট, তারাও শপথ গ্রহণ করেছে। এখন প্রশ্ন উঠেছে তাহলে জুলাই সনদের কি হবে। জুলাই সনদ যতটা ঘটা করে, এবং জুলাই সনদ যেটা পাশ হয়েছে, যেটা প্রিন্ট হয়েছে, এর মধ্যেও বিস্তর পার্থক্য। আবার এর মধ্যে বিএনপির অনেক নোট অফ ডিসেন্ট ছিল, সব মিলায় এমন একটা বাটে পড়ছে যে এই সক্রেটিস মাহফুজ, যাকে আমি বলি, এই যে তথ্য উপদেষ্টা ছিলেন, মাহফুজ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে বলেছে যে দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, কত কথা, বৈষম্যবিহীন বাংলাদেশ, সংস্কার করবে, এই করবে সেই করবে, গোড়ার ডিম ছাড়া তো কিছুই পাইল না জাতি। আর একটা প্রহসনের নির্বাচন পাইলাম, সেই নির্বাচন নিয়ে, সেই নির্বাচন বাতিলের দাবিতে প্রহসনের সংসদ নির্বাচন এবং গণভোট বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে 551 জন পেশাজীবী একটি বিবৃতি দিয়েছেন। সেখানে ছিলেন চিকিৎসক, সেখানে ছিলেন বিশ্ববিদ্যালয় এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সেখানে ছিলেন সাংবাদিক এবং আইনজীবীরা। তো যাই হোক, বাস্তবতা হলো শপথ গ্রহণ হয়েছে এবং বিকেলে মন্ত্রী পরিষদ ঘোষিত হয়েছে। এই মন্ত্রী পরিষদ নিয়ে আবার সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এখানে বিএনপির মন্ত্রী পরিষদের টেকনোক্র্যাট কোঠায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি ডক্টর ইউনূসের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এইটা কোনো হিসাবেই মেলে না। অথচ আমার একটা সূত্র আছে, যে আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় ডক্টর খলিলের বিভিন্ন নিউজ বলতাম এবং এটা আমি আমার সূত্রের মাধ্যমে পেতাম। ডক্টর খলিল ব্যক্তিগত আলোচনায় অনেক সময় বলেছেন যে সুযোগ পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়টা একটু গুছিয়ে নিতাম, তহিদ সাহেব তো পারছেন না। তার কিন্তু অনেকদিন ধরেই তিনি ব্যক্তিগত আলাপে এগুলো বলতেন
এবং তিনি ডক্টর ইউনূস প্রশাসনের সম্ভবত একমাত্র ব্যক্তি বা দু একজন হাতে গোনা যারা আছে যারা আমেরিকা এবং ভারত দুজনের কাছেই গ্রহণযোগ্য ছিল। আপনাদের খেয়াল আছে কিনা গত নভেম্বরে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের যে মিটিং হয়েছিল দিল্লিতে, সেখানে ডক্টর খলিল গিয়েছিলেন এবং এই কনক্লেভের মিটিংয়ে তিনি সভাপতিত্বও করেছিলেন। সেখানে কিন্তু অজিত দোভালের সাথে এবং সার্জিও গারের সাথে ডক্টর খলিলের গোপন একান্ত বৈঠক হয়েছিল। সো ডক্টর খলিল বরাবরই ভারতের সাথে যোগাযোগ রাখতেন, আবার এদিকে আমেরিকার সাথে তো তার যোগাযোগ আছেই। তো স্বভাবতই ডক্টর খলিলকে তারেক রহমান বেছে নিয়েছেন। আরেকটা কথা আপনাদের মনে আছে যে গত বছর জুনে লন্ডনে যখন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মিটিং হয়েছিল, সেই মিটিংয়েও কিন্তু খলিল গিয়েছিলেন এবং মধ্যস্থতাকারীদের অন্যতম ছিলেন ডক্টর খলিল। এবং এই ডক্টর খলিল এই কদিন আগেও বলেছেন যে আমি চলে যাব। অনেকেই কিন্তু ফেসবুকে বলেছে যে গতকাল তাকে নাকি এয়ারপোর্টে দেখা গেছে, কিন্তু আমরা যেটা জানতাম যে তিনি এই মাসটা থাকবেন এবং তিনিও বলেছিলেন যে তার একটা কাজ আছে, সেটা যদি করতে পারেন করে তারপরে যাবেন। এবং কাজটা যে এই মন্ত্রী পরিষদ সেটা তিনি তখন বলেননি। এই লন্ডন বৈঠকের মধ্য দিয়েও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে ডক্টর খলিল আসলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই সরকারের সাথে সে কাজ করতে চায়, যে কোনো ফর্মেই হোক সে সেই সরকারে কন্ট্রিবিউট করতে চায়, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তখনও হয়েছিল এবং সে অল থ্রু মেনটেইন করেছে। আমি মাঝে মধ্যে কিন্তু আমার শোতে বলেছি যে ডক্টর ইউনূস তার উপরে ক্ষুব্ধ হয়েছে, বলেছে তোমাকে আমরা একটা কাজে পাঠাই, তুমি আমার জন্য উল্টা মেসেজ নিয়ে আসো, আমার কথা বলো না, বা এরকম নানা রকমের জটিলতা। আবার এই নাহিদ ইসলাম যে এনসিপির আহ্বায়ক, তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন এই সকালে শপথ গ্রহণ করে যে ডক্টর খলিল যদি মন্ত্রী হয় তার মানে কি, যে ডক্টর ইউনূসের ক্যাবিনেটের একজন উপদেষ্টা তিনি পরবর্তী সরকারের মন্ত্রী হচ্ছেন, তার মানে ইউনূস সরকারের ভেতরের থেকে তিনি কোনো স্যাবোটাজ করেছেন কিনা এই প্রশ্ন উঠেছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আজকে সারাদিনে আমরা কিন্তু কোথাও আলী রিয়াজকে দেখলাম না। এই যে সংবিধান সম্পর্কে না জেনেও তিনি সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান হলেন, ঐকমত্য কমিশন তিনিই তো মূলত চালিয়েছেন, তো তাকে কেন আজকে দেখা গেল না? আমি যতদূর শুনলাম যে তার সব প্রহরাটরা সরায় ফেলা হয়েছে, তিনি যে সরকারি প্রোটোকল পেতেন, গাড়ি পেতেন, এগুলো নেই এবং তিনি গ্রেপ্তার হতে পারেন গতকাল বলেছি, এবং তাকে অনেকেই খুঁজছে বেসিক্যালি। আমি জানি না কেন, কিন্তু জুলাই সনদ, আলী রিয়াজ দুটাই মনে হয় প্যাকেট হয়ে গেছে। এটার আপাতত কোনো ভবিষ্যৎ দেখতেছি না। নতুন একটি সরকার হয়েছে, এই সরকারের অনেকেই আছে ইনক্লুডিং তারেক রহমান যাদের অতীত অত্যন্ত কালিমালিপ্ত। তো সেই কালিমার থেকে তারা বেরোবে কতখানি, কি করবে? বিএনপি সরকার যে মন্ত্রী পরিষদটা করেছে সেখানে তারুণ্য যেমন আছে, অভিজ্ঞ এবং দক্ষরাও আছে, কিন্তু এই মন্ত্রী পরিষদ পারফর্ম করবে কেমন? আজকে ব্যারিস্টার রুইন ফারহানা বলেছেন যে অলরেডি মিনিমাম 30% পিপুলের সাপোর্ট যে আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেশন এই সংসদে নেই। সো আগামী দিনে আওয়ামী লীগ রাজনীতিতে কিভাবে আসবে, এরকম অনেকগুলো প্রশ্নের উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। বাংলাদেশের ক্ষমতায় নতুন সংঘাত, সেনাপ্রধান বনাম পররাষ্ট্রমন্ত্রী, পর্দার আড়ালে কি ঘটছে? দর্শক, আমরা আলাপটি শুরু করবার আগে একটি ভিডিও ক্লিপ দেখিয়ে আসব, তারপরে আমরা আরো বিস্তারিত আলাপে যাব। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? দর্শক, ভিডিও ক্লিপটি দেখলেন, যে ভিডিওতে বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা, স্থায়ী কমিটির সদস্য, নবনিযুক্ত মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি বলেছেন খলিলুর রহমান সম্পর্কে যে তিনি বিদেশি নাগরিক, এবং বিএনপির পক্ষ থেকে যদি ইউনূস সরকারের কারো পদত্যাগের দাবি থেকে থাকে বা থেকে ছিল, সেটি হচ্ছেন এই খলিলুর রহমান। কিন্তু মজার বিষয় হলো, অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, খলিলুর রহমান বিএনপি সরকারের ভেতরে ঢুকে গেলেন।
পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়ে গেল, ক্ষমতায় এসেছে বিএনপি নেতৃত্বাধীন জোট, কিন্তু সরকার গঠনের রেশ কাটতে না কাটতেই ঢাকার ক্ষমতার অলিন্দে শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ। একদিকে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আর অন্যদিকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের আজকের এক প্রতিবেদন দাবি করছে এই দুই ক্ষমতাধর ব্যক্তির মধ্যকার পুরনো শত্রুতা এখন চরম রূপ নিতে পারে, যা কেবল সামরিক বাহিনী নয় বরং বাংলাদেশের ভূ রাজনীতি এবং বৈদেশিক সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে। কেন সেনাপ্রধান খলিলুর রহমানকে সেনানিবাসে নিষিদ্ধ করেছিলেন? কেন খলিলুর রহমানকে মার্কিন ডিপ স্টেটের লোক বলা হচ্ছিল? আপনি বিএনপি নেতার কণ্ঠেও শুনলেন তীব্র প্রতিবাদের ভাষা। এই দ্বন্দ্বে তারেক রহমানের ভূমিকা কি? এই দ্বন্দ্বের শেকড় আসলে অনেক গভীরে। ঘটনার শুরু 2025 সালের মাঝামাঝিতে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় খলিলুর রহমান ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ। সেই সময় তিনি মিয়ানমারের রাখাইনে একটি মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরির প্রস্তাব দেন, কিন্তু এখানেই বাধে বিপত্তি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। নর্থ ইস্ট নিউজের তথ্য মতে জেনারেল জামান সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন কোনো রক্তক্ষয়ী করিডোর হতে দেওয়া হবে না। সেনাবাহিনী মনে করেছিল এই করিডোর বাংলাদেশের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই বিরোধ এতটাই ব্যক্তিগত পর্যায়ে চলে যায় যে জেনারেল জামান খলিলুর রহমানের ঢাকা সেনানিবাসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ভাবুন একবার, একজন নিরাপত্তা উপদেষ্টার জন্য সেনানিবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা আজও বহাল আছে বলে জানা গেছে। আর এখন সেই ব্যক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের পর যখন মন্ত্রী পরিষদ গঠনের নানা রকম জল্পনা কল্পনা চলছিল, তখন খলিলুর রহমানের নাম তালিকার কোথাও ছিল না। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও জানতেন না তিনি মন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে টেকনোক্র্যাট কোটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এটি অনেকের কাছেই বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। নর্থ ইস্ট নিউজ দাবি করছে এটি একটি পর্দার আড়ালের বিশাল ডিল। খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সাথে বড় বড় বাণিজ্যিক চুক্তি এবং 25টি বোয়িং বিমান কেনার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন। এমনকি এই যে বাণিজ্য চুক্তি, মার্কিন বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তির পেছনেও খলিলুর রহমান বড় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খলিলুর রহমান আসলে ওয়াশিংটনের পছন্দের লোক। তার এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে তারেক রহমানের সরকারের ওপর মার্কিন ডিপ স্টেটের একটি শক্তিশালী প্রভাব রয়েছে। সেনাপ্রধান যেখানে জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেখানে পররাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি বিদেশি শক্তির মদতপুষ্ট বলে মনে করা হয়, তখন সংঘাত অনিবার্য। বিরোধ কেবল করিডোর বা রাজনীতিতে সীমাবদ্ধ থাকেনি, এটি ঢুকে পড়েছে সরাসরি সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, খলিলুর রহমান নাকি সেনাপ্রধানকে একঘরে করার জন্য সেনাবাহিনীতে বড় ধরনের রদ বদলের চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে সরিয়ে চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস করতে। অন্যদিকে জেনারেল জামান চেয়েছিলেন তার অনুগত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেই পদে বসাতে। এমনকি ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান মিলে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকেও সিজিএস করার চেষ্টা করেন। বর্তমানে সিজিএস পদটি শূন্য রয়েছে। এই যে পদায়ন নিয়ে লড়াই, এটি আসলে ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে টানার চেষ্টা। খলিলুর রহমান চাইছেন এমন কাউকে গুরুত্বপূর্ণ পদে বসাতে যারা সেনাপ্রধানের প্রভাব কমিয়ে দেবে, আর জেনারেল জামান চাইছেন 2027 সালের জুন মাসে তার অবসরের আগ পর্যন্ত নিজের বিশ্বস্ত বলয়কে ধরে রাখতে। জেনারেল জামানের অবসরের নর্থ ইস্ট নিউজ বলছে 2027 সালের জুন মাস, কিন্তু
উইকিপিডিয়ার তথ্য বলছে জেনারেল জামানের অবসর বা 60 বছর বয়স পূর্ণ হয়ে যাচ্ছে এই বছরের 15 সেপ্টেম্বর। কাজেই তিনি যদি 15 সেপ্টেম্বর অবসরে যান কিংবা 27-এও যদি যান, তার ক্ষমতা সুসংহত করার জন্য তিনি যা চেষ্টা করার সেটি অবশ্যই করবেন একজন সেনাপ্রধান হিসেবে। এখন প্রশ্ন হলো, এই ফিউড বা দ্বন্দ্বের ভবিষ্যৎ কি? জেনারেল জামান একজন অত্যন্ত ধৈর্যশীল কিন্তু দৃঢ় অফিসার হিসেবে পরিচিত। তিনি সেনাবাহিনীতে নিজের প্রভাব ধরে রাখতে বদ্ধপরিকর। অন্যদিকে খলিলুর রহমানের পেছনে রয়েছে মার্কিন সমর্থন। যদি এই দ্বন্দ্ব বাড়তে থাকে তবে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দেবে। একদিকে ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য, অন্যদিকে মিয়ানমার ইস্যুতে সেনাবাহিনীর কঠোর অবস্থান। এই সব কিছুর মাঝখানে পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান যদি দুই মেরুতে থাকেন তবে সরকারের পক্ষে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন সেনাবাহিনীর সিনিয়র জেনারেলরা খলিলুর রহমানের বিরুদ্ধে একটি ইউনিফাইড রেসপন্স বা ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ছায়া যখন বিএনপি সরকারের মধ্যে ঢুকে গেল, মানুষ প্রত্যাশা করেছিল একটা ফ্রেশ পরিষ্কার একটা বিএনপি সরকার হবে, কিন্তু সেই প্রত্যাশার পারদটা কিন্তু খলিলুর রহমান নিয়োগ পাওয়ার মাধ্যমে নেমে গেল। অর্থাৎ বিতর্কিত বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ ইউনূস সরকারের ছায়া বিএনপি সরকারের মধ্যে থাকলো। এখন অনেকে আবার প্রশ্ন করছেন যে এই ধারাবাহিকতায় কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? সেটিও দেখতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বাংলাদেশের ক্ষমতার এই দড়ি টানাটানি কেবল শুরু। তারেক রহমানের নতুন সরকার কি পারবে এই দুই স্তম্ভের মধ্যে সমন্বয় করতে, বিশেষ করে সেনাপ্রধান এবং খলিলুর রহমানের মধ্যে? নাকি খলিলুর রহমানের মাধ্যমে আসা বিদেশি চাপ সেনাপ্রধানের সাথে সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে? নর্থ ইস্ট নিউজের এই বিশ্লেষণটি যদি সত্যি হয় তবে আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত ক্রুশিয়াল। আপনাদের কি মনে হয় খলিলুর রহমানের অন্তর্ভুক্তি কি বাংলাদেশের জন্য ভালো হবে, নাকি এটি সেনাবাহিনী ও সরকারের মধ্যে দূরত্ব বাড়াবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।